11 মার্চই ডাকসু নির্বাচন তারিখ ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু। মিরপুরের শাহ আলী থানায় প্রায় 500 অবৈধ স্থাপনা উচ্ছেদ ঢাকা সিটি কর্পোরেশনের। সাত বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত। দ্রুত বিচার দাবিতে সাংবাদিক সংগঠনের নানা কর্মসূচি। এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত নদী রক্ষায় উচ্ছেদ অভিযান চলবে বলছে বিআইডব্লিউটিএ। সঙ্গে সীমানা পিলার নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর তফসিল ঘোষণা করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর SM মাহফুজুর রহমান। 11 মার্চ বহুল ডাকসুর ভোট। নির্বাচনের তারিখ ঘোষণায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচনে অংশ নেবে ছাত্রলীগ আর হলের বাইরে ভোট কেন্দ্র করার দাবি জানালো বাম সংগঠনের ছাত্রনেতারা। আতিকা রহমানের রিপোর্ট। 29 বছরে খরা কাটিয়ে ঘোষণা করা হলো নির্বাচনের তফসিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর SM মাহফুজুর রহমান। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 26শে ফেব্রুয়ারি 2019 মঙ্গলবার 9টা থেকে বেলা 12টা পর্যন্ত সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ 11 মার্চ 2019 সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট হলের ভোটার এবং যারা এই হলে আবাসিক বা অনাবাসিক সকলেই নিজ নিজ হলের ভোট কেন্দ্রে বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট প্রদান করবে। সবশেষ ডাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। তাই তফসিল ঘোষণার পর থেকে উৎসবমুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ডাকসুর ভোটকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন হচ্ছে আনন্দের সংবাদ এবং আমাদের ব্যাচ ডাকসু নির্বাচন পাচ্ছে এবং আমরা প্রার্থী হইতে পারবো, এটা একটা আনন্দের সংবাদ। প্রতিটা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশন হওয়া উচিত। এটা অনেকটা আমাদের প্রতিনিধি, আমরা প্রতিনিধি নির্বাচন করতেছি। নির্বাচনের যোগ্য প্রতিনিধি দেওয়ার কথা জানালো ছাত্রলীগের নেতারা। বললেন, কেউ নির্বাচনের বিরোধিতা করলে তা সাধারণ ছাত্ররা প্রতিহত করবে। ছাত্রদল নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে। আমরা সেটিকে মনে করি যে ছাত্রদলের নেতৃত্বে যারা রয়েছে, অছাত্ররা নেতৃত্বে রয়েছে, তাদের নিজেদের নেতৃত্বকে নিরাপদ রাখার জন্যই তারা নির্বাচন পেছানোর উপায় তারা করছে। আবাসন সংকটটা খুবই আমাদের খারাপ। আমরা এক রুমে গাদাগাদি করে অনেকে থাকি। তো এই আবাসন সংকটটা ঠিক করতে হবে। আমাদের ক্যান্টিনের খাবার মানটা খারাপ, ক্যান্টিনের খাবার মানটা ঠিক করতে হবে। আর বাম দলের ছাত্র নেতারা বললেন, হলের মধ্যে ভোট হলে তা সুষ্ঠু হবে না। হলে কেন্দ্র বাতিলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে। আরেকটি 30 ডিসেম্বর হবে কিনা এই শঙ্কাটা আমাদের আছে। তো অনুষদে ভোট কেন্দ্রগুলো স্থাপন না করে আসলে এটা ডাকসু হলের ভিতরেই এখনো সিদ্ধান্ত রয়েছে এখন পর্যন্ত। আমরা মনে করছি এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে নির্বাচনে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত হবে না। সুস্থ ধারা গণতান্ত্রিক চর্চায় একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ ভোটের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আতিকা রহমান, RTV, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নির্বাচনী প্রচারে নেমেছেন। এরই অংশ হিসেবে আজ রাজধানীর শাহজাদপুর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, আমি কোনো নির্বাচনী প্রচার করছি না, শুধু পরিচিত হতে এসেছি। এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে নিয়ে বস্তিবাসীদের খোঁজ নিতে স্থানীয় বস্তিতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় 18 নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দ্রুত বিচার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে সাংবাদিক সমাজ। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। এর আগে 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের
টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সাংবাদিক মেহেরুন রুনি। প্রাণে বেঁচে যায় তাদের একমাত্র সন্তান মেঘ। 7 বছরেও আলোর মুখ দেখেনি তদন্ত। রহস্য উন্মোচন হয়নি দেশে বিদেশে ঝড় তোলা এই হত্যাকাণ্ডের। দুটি সংস্থার হাত বদল হয়ে প্রায় 61 বার প্রতিবেদন জমা দেওয়ার সময় নিয়েও মামলার কোনো সুরাহা করতে পারেনি র্যাব। চাঞ্চল্যকর এই মামলায় যে 8 জনকে গ্রেফতার দেখানো হয়েছিল তার মধ্যে 2 জন জামিনে বেরিয়ে গেছেন। অবশ্যই সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আর যদি বিচার না হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই আন্দোলন চালিয়ে যাবে। সাংবাদিক সমাজের অনৈক্যের ফলে আজকে আমরা এই 7 বছর পার হলেও বিচার পাচ্ছি না, এবং আমরা যদি এভাবেই থাকি আগামী 70 বছরে পাবো কিনা সেটি নিয়ে সংশয় থাকে। তবে একটি আশার কথা বলি যে যত কিছুই হোক ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনিকে কখনো ভুলবে না। তার হত্যার বিচারের দাবিতে 70 বছর আন্দোলন চালিয়ে যেতে হলেও চালাবে। 17 তারিখ যে তদন্ত প্রতিবেদন দাখিল করবার কথা রয়েছে, সেদিন যদি দাখিল না করা হয় তাহলে ওই দিন থেকে আমাদের নতুন আবার কর্মসূচি দিতে হবে। রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে খুন হয়েছেন ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভিন। রবিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তদন্ত কর্মকর্তাদের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এদিকে হত্যার পর পলাতক রয়েছে 2 গৃহকর্মী। বিস্তারিত সাকিবুর রহমানের সহায়তায় জুবায়ের সানির রিপোর্টে। সুকন্যা টাওয়ারের ফ্ল্যাটে স্বামী ইসরাত কাদের গামার সঙ্গে থাকতেন মাহফুজা চৌধুরী পারভিন। রবিবার সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় ফিরে দেখেন পুরো বাসা লণ্ডভণ্ড। তার স্ত্রী মেঝেতে পড়ে আছেন। বাসার 3 জন গৃহকর্মীর 2 জন পলাতক, আটক আছেন 1 জন। বডিটা মানে খাটে অর্ধেক, আর এইভাবে হাতটা করে আছে। 3টা আলমারি খোলা আর অনেকগুলি গহনার বক্স দেখলাম। দরজাটা খুলে ঢুকলো, ঢুকাতে যে ড্রয়ারটা টান দিয়ে দেয় কি 35,000 টাকা কত ছিল, ওই টাকাটা নেই। তখন ওনার মাথায় ঢুকছে সামথিং হ্যাপেন। তখন ওইটার পরে হচ্ছে বেডরুম, আমার আপার বেডরুমে যে দরজাটা ভেজানো, দরজা খুলে দিয়ে আপা পড়া। সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। সিআইডির কর্মকর্তারা জানান পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। অপরাধীরা শ্বাসরোধ করে হত্যা করেছে। তার গলায় পেঁচানো 2টো ওড়না আমরা সংগ্রহ করেছি। তদন্ত অব্যাহত আছে। হত্যা নাকি অন্য বিষয় এটা আমরা তদন্ত করে দেখতেছি। তদন্তের পর বিস্তারিত হয়তো প্রকাশ করা যাবে। মাহফুজা চৌধুরী পারভিনের স্বামী ইসরাত কাদের গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। জুবায়ের সানি, RTV, ঢাকা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে শেষ হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও নিশ্চিত ভোট ডাকাতি হবে জেনেই বিএনপি ভোট থেকে সরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। সকালে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ডাকসু নির্বাচনেও ভোট ডাকাতি করতেই দীর্ঘদিন ধরে ভোটের আয়োজন করা হচ্ছে। এছাড়াও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে একমাত্র আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। এই ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এটি আমরা বিশ্বাস করি না, এবং দীর্ঘদিন পরে ছাত্র সমাজের ললাটে একটি কলঙ্ক তিলক স্থাপন করার জন্য ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। সামনে উপজেলা ইলেকশন দিচ্ছে, তারা এইবারে ভোট কারচুপিটি 3-4 বছর ধরেই প্ল্যান করেছে জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে কারচুপি করবে। আগের রাত্রে তারা ভোট নিয়ে নেবে এবং জনগণের ক্ষোভকে প্রশমিত করার জন্যই এর অব্যবহিত পরেই তারা উপজেলা নির্বাচনের একটি ব্যবস্থা রেখেছে। এদিকে জাতীয় নির্বাচনের মতোই ডাকসু নির্বাচনেও ভোট চুরির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ড্যাবের আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই সকল ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের ছাত্র সমাজ যে সংগঠনগুলি আছে, ছোট হোক বড় হোক, সবাই যেন তাদের মত প্রকাশের
নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায় এবং ছাত্রছাত্রী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা যেন সবাই নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধিদের তারা ডাকসুতে নির্বাচিত করে পাঠাতে পারে। মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত দখলমুক্ত এবং নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের জন্য দুপুর 12টার পর শুরু হয়েছে এই কার্যক্রম। শাহ আলী মাজার এলাকা থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত এলাকা জুড়ে উচ্ছেদ করা হয়েছে প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা। উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে কার্যক্রমে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও প্যানেল মেয়র জামাল মোস্তফা। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই মানুষের সুন্দর শহর উপহার দেওয়ার জন্য আজকের এই উচ্ছেদ অভিযান এটি প্রমাণ করে এটি চলমান থাকবে। যখনই আবার বসবে তখনই আবার উচ্ছেদ হবে। দর্শক, এই মুহূর্তে মিরপুর 1-এ আছেন সহকর্মী এহতেরামুল হক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। এহতেরাম, অভিযান কতদিন চলতে পারে? কর্তৃপক্ষ কি বলছেন এ বিষয়ে? জি মিম, আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক শাহ আলী মাজার মিরপুর 1-এর খুব কাছাকাছি এই জায়গায়, এবং এই এলাকাটি আসলে কাঁচা বাজার এবং বিভিন্ন বেশ কয়েকটি বড় বড় মার্কেট রয়েছে। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন যে আমরা সচরাচর এই রাস্তাতে চলাচল করার সময় কিন্তু এই ধরনের চিত্র দেখতে পাই না। রাস্তা পুরোপুরি ফাঁকা, ফুটপাত এবং রাস্তার অংশ জুড়ে এই অংশগুলোতে আমরা বেশিরভাগ সময় লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের দোকানপাট, সবজির দোকান এবং অন্যান্য দোকান। তবে আজকে বেলা 12টার পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল এখানে এসেছিলেন এবং তারা এখানকার যে ফুটপাতগুলো রয়েছে সেগুলো ফুটপাতের দোকানগুলোর উচ্ছেদ এবং এখানকার যেই কিছু স্থাপনা রয়েছে সেগুলো তারা অপসারণ করেছে। এবং এখানে 3টি বুলডোজার নিয়ে আসলে বেলা 12টার পর থেকে এই উচ্ছেদ অভিযানে অংশ নেন। এবং আমরা লক্ষ্য করেছি যে এই শাহ আলী মাজারের পাশ থেকে প্রায় মিরপুর 1-এর বাজার পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তারা উচ্ছেদ অভিযান চালিয়েছেন এবং সেখানে প্রায় 5 শতাধিক দোকানপাট তারা সরিয়ে ফেলেছেন। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে যে সিটি কর্পোরেশন যেটি জানিয়েছে যে নগরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্যই কিন্তু এই ধরনের উচ্ছেদ অভিযানে তারা অংশ নিয়েছিলেন। এই উচ্ছেদ অভিযান তদারকি করেছিলেন এখানকার স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক, এছাড়াও ছিলেন এখানকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। আমরা যেটি জেনেছি যে এই এলাকাটিতে এই ধরনের উচ্ছেদ অভিযান এখনও চলতে থাকবে এবং একই সঙ্গে আসলে তারা আগামীকালও এই মিরপুর এলাকার কিছু কিছু জায়গায় তারা অভিযান চালাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সঙ্গে তারা এও বলেছেন যে শুধু এখানকার উচ্ছেদ অভিযান না, যেন এখানে পরবর্তীতে আর এই ধরনের ফুটপাত বা অন্যান্য যেন রাস্তা দখল না করতে পারে সেটিও তদারকি করবেন। তো আমার কাছে এই ছিল এখানকার তথ্য। মিম, ধন্যবাদ এহতেরাম আপনাকে। দর্শক, মিরপুর 1 থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহতেরামুল হক। নদীর বুকে যে উচ্ছেদ অভিযান চলছে, নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। বললেন এজন্য একটি মহা প্রকল্প ইতিমধ্যে নেওয়া হয়েছে, প্রয়োজনে আরও প্রকল্প নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন উচ্ছেদের সঙ্গে সঙ্গে সংরক্ষণে কার্যকর উদ্যোগ নিতে হবে। সমন্বিতভাবে দখল দূষণ প্রক্রিয়া মোকাবেলা করতে হবে, তাহলেই জীবন সত্তা হয়ে ফিরে আসবে নদী। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি নদীকে জীবনসত্তা হিসেবে ঘোষণা করেছে উচ্চ আদালত। অর্থাৎ নদীকে দখল দূষণ করলে নদীও মানুষের মতো কষ্ট পায়। এমন কষ্ট নদী দীর্ঘদিন থেকেই পেয়ে আসছে। সেই কষ্ট থেকে নদীকে মুক্তি দিতে চায় বর্তমান সরকার। তাই নির্বাচনী ইশতেহারে সব নদী, বিশেষ করে ঢাকার 4 নদী নিয়ে বিশেষ ঘোষণা ছিল। ইশতেহার বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বেশ কয়েকদিন ধরেই বুড়িগঙ্গার বুকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমাদের এই কাজটা শুরু করার জন্য যন্ত্রপাতি, ম্যান পাওয়ার, জটিলতা, প্রশাসনিক অবস্থান এবং সমন্বয় সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই অভিযান শেষ না হওয়া পর্যন্ত চলবে। এটা 19 তারিখ কোনো বিষয় না। 19 তারিখের পরে যদি সময় আরও লাগে আমরা আরও বাড়াবো। অর্থাৎ এই কাজ
শেষ না করা পর্যন্ত আমরা থামছি না, সেটা হচ্ছে মেসেজ। বলেছেন একটি মহাপ্রকল্প এরই মধ্যে নেওয়া হয়েছে, প্রয়োজনে আরো প্রকল্প নিয়ে নদীকে নদীর অবয়ব ফিরিয়ে দেওয়ার কাজ করা হবে। ঢাকা 4টা নদী, শীতলক্ষা, বালু, তুরাগ এবং বুড়িগঙ্গা, এবং দক্ষিণের দিকে ধলেশ্বরীর কিছু অংশ আছে, 5টা নদী। এই 5টা নদীর CSRS এর রেকর্ডে নদীর যতটুকু অংশ যেখানে নদী ছিল সেখানে আমরা আবার যেতে চাই। যত দ্রুত যাওয়া যায় ততই ভালো, এবং যত বড় প্রকল্প প্রয়োজন সেই প্রকল্প করে পার্মানেন্টলি এটা একটা সমাধান আমরা করতে চাই। উদ্ধার এবং সংরক্ষণ যুথবদ্ধ না হলে এই উচ্ছেদের সুফল ধরে রাখা যাবে না বলে মত এই বিশেষজ্ঞের। উদ্ধার এবং সংরক্ষণের কার্যক্রম একটি আরেকটির সঙ্গে যুগপতভাবে না হলে এটিকে ধরে রাখা যাবে না। আমরা বিনীতভাবে বলবো, যদি সেই প্রকল্প আসতে দেরিও হয়, এখন যে বিভিন্ন বাজারে বাজারে মাইক্রো পাইপ পাওয়া যায়, তা দিয়ে হলেও একেবারে লাগাতার 5 ফিট অন্তর অন্তর এক খুঁটি গেড়ে এই সীমানা সম্পূর্ণভাবে শুধুমাত্র পদচারী বান্ধব জনমানুষের জন্য উন্মুক্ত রেখে আর সকলের জন্য নো ম্যানস ল্যান্ড করে দেওয়া হোক। সমন্বিতভাবে দখল দূষণ প্রক্রিয়াকে মোকাবেলা করার পরামর্শ তার। জেলা প্রশাসন, স্থানীয় সরকার, পরিবেশ অধিদপ্তর, BIWT এবং BIWTC এরা যদি মিলিতভাবে এর দুই পাশের দূষণের প্রক্রিয়া এবং উৎসকে নিয়ন্ত্রণ করা যায়, নদী আবার জীবনসত্তা হয়ে তার প্রাণ ফিরে পাওয়ার এটি হয়তো একটি রূপক সময়ে পরিণত হবে। সরকার যাতে উচ্ছেদ করা জায়গা লিজ বা অন্য কোনো প্রক্রিয়ায় কাউকে বরাদ্দ না দেয় সেই পরামর্শ দিয়েছেন তিনি। খান আলামিন, RTV, ঢাকা। সড়ক দুর্ঘটনায় 5 যুবলীগ ও ছাত্রলীগ নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ গোপালগঞ্জ। গেল রাতে প্রাইভেট কারে করে খুলনা থেকে গোপালগঞ্জে ফেরার পথে খুলনার রূপসা সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত 5 জন হলেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, গোপালগঞ্জ সদর যুবলীগের সহ সভাপতি SM সাদিকুল আলম সাদিক, জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাজু আহমেদ ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিক বাদে বাকি সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী। তাদের মৃত্যুর খবর গোপালগঞ্জে পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। এরা শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, এরা সামাজিক ব্যক্তিত্ব। আমরা যারা সামাজিক এবং ভাই ভাইয়ের শূন্যতা, সেই শূন্যতা সৃষ্টি হয়েছে, আমরা সকলেই মর্মাহত। এই মর্মান্তিক মৃত্যু শুধু তাদের পরিবারকে না, সারা গোপালবাসীকে মর্মাহত করেছে এবং শোকান্বিত হয়েছে। ঢাকা সহ সারা দেশে গরুর দুধ এবং গো খাদ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া, কীটনাশক ও সীসা রয়েছে তা নিরূপণের জন্য একটি জরিপ পরিচালনা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 15 দিনের মধ্যে খাদ্য সচিব, মৎস্য প্রাণী সচিব, কৃষি সচিব, মন্ত্রিপরিষদ সচিব, নিরাপত্তার খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সকল সদস্য, কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি এবং BSTI এর চেয়ারম্যানকে জরিপের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলে এ আদেশ দেন। পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। এবারে দিবসগুলোতে 40 থেকে 45 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। যশোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। যশোরের ঝিকরগাছা উপজেলার প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। গদখালি, পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রড স্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ 11 জাতের ফুল। সারা বছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট বসন্ত দিবস, ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সামনে 21 ফেব্রুয়ারি হয়তো ভালো হতে পারে, খারাপ হতে এখন কিছু বলা যাবে না আর কি। সেটা 21 ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন্স ডে আমরা আশা করতেছি বেশ একটা দাম পাবো। যদি সামনে ভালো হয় তাহলে আমরা লাভবান হব। ধান চাষের পাশাপাশি ফুল চাষও অনেক লাভজনক বলছেন ব্যবসায়ী এই নেতা। আগামী যে কয়েকটি অনুষ্ঠান আছে, ফুলের দাম অনেক বেশি থাকে, কৃষকরাও বেশি মূল্য পায় এবং সেইভাবে তারা প্রস্তুতি নেয় উৎপাদন করে।
মাসুদ মুস্তাহিদ, RTV। গ্রামের খবর দিয়ে পরিযায়ী পাখির সমাগমে এখন মুখর মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রাম। অদ্ভুত সুন্দর সব প্রজাতির পাখির কলতান দেখতে ভিড় করছে সব বয়সের মানুষ। একই সঙ্গে শিকারীদের হাত থেকে পাখিদের রক্ষার দাবিও তাদের। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। মেহেরপুরে গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে মাথা ভাঙা মরা নদীতে শীতের শুরু থেকেই বসেছে পরিযায়ী পাখির মেলা। ভোর থেকে রাত অবধি নাম না জানা এসব পাখির বিচরণে মুগ্ধ এলাকাবাসী। নদী পাড়ে প্রতিদিনই আশপাশের লোকজন পাখি দেখতে আসে। নদীতে ভেসে থাকা কচুরিপানার ওপরেই আবাস করেছে পাখিরা। পাখিগুলা শীতকালীন আসে এবং আমাদের দেখতেও ভালো লাগে। পাখি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই শিশুদের। পাখিদের দেখতে পাই এবং খুব সুন্দর লাগে এবং এই পাখিগুলো আমাদের দেশের নয়, বাইরের দেশের। এখন শুনতে পাই যে পাখিতে আওয়াজ করছে, আমরা সেই আওয়াজ শুনে আমরা ঘুমাই, আবার পাখির আওয়াজ শুনে আমরা ঘুম থেকে উঠি সকালে। প্রশাসন একটু নজর দিলে পর্যটন কেন্দ্রের মর্যাদা পেত স্থানটি, মনে করেন স্থানীয়রা। বাইরে থেকে কেউ যদি এই পাখিগুলা শিকার করতে আসে, সেগুলা গ্রামের লোক সবাই মিলিয়ে তা প্রতিরোধ করে। বাইরে থেকে ছেলেপিলে আসে, আরো লোকজনও আসে দেখার জন্য। এছাড়া প্রকৃতির এই বৈচিত্র্যকে শিকারীদের হাত থেকে রক্ষারও দাবি জানান তারা। অভি ইসলাম, টিভি। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। 11 মার্চে ডাকসু নির্বাচন, তারিখ ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু। মিরপুরের শাহ আলী থানায় প্রায় 500 অবৈধ স্থাপনা উচ্ছেদ ঢাকা সিটি কর্পোরেশনের। 7 বছরেও শেষ হয়নি সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্ত, দ্রুত বিচার দাবিতে সাংবাদিক সংগঠনের নানা কর্মসূচি। এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে না আনা পর্যন্ত নদী রক্ষায় উচ্ছেদ অভিযান চলবে বলছে BIWTA, সঙ্গে সীমানা পিলা নির্মাণে তাগিদ বিশেষজ্ঞদের। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।